তারপর রাত্রে খেয়ে দিয়ে ছাদে গেলাম। ওখানে গিয়ে দেখি নীলাও দাঁড়িয়ে আছে। তুমি এখনো ঘুমাওনি? না। মন খারাপ কেন? জানি না। ধরো যদি আমি মরে যাই, তোমার কি কষ্ট হবে? তুমি কেন মারবে? তোমার ভালোবাসার অভাবে। তাই বুঝি। হুম। এবার আমি তোমাকে একটা কথা বলি। হুম। আমি যদি তোমাদের ছেড়ে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসি, তখন তুমি কি করবে? আমি না হয় প্যারাসিটামল খেয়ে থাকবো মৃত্যুর আশঙ্কায়। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছাদ থেকে নেমে চলে আসলাম। নীলা আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি চলে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার পাশে নীলা বসে আছে। এই যে মিস্টার, এমন করে কি দেখো? তোমাকে। এই, তোমার কি কোনো কমন সেন্স নেই? চুপ করে থাকো তো। তোমাকে আজ মন ভরে দেখি। নীলা যেই উঠে যাবে তখনই এক টান দিয়ে ওকে আমার বুকের উপর এনে ফেললাম। নীলা ঠিক আমার বুকের উপর পড়ে আছে আর লজ্জায় চোখ দুটো বন্ধ করে আছে। আমি ওর ভেজা চুলগুলোর ঘ্রাণ নিতে লাগলাম। ওর চুলগুলো যেন আমাকে ওর প্রতি আকর্ষণ করছে। ওর ঠোঁটগুলো কাঁপছে। আমি আস্তে গিয়ে ওর ঠোঁট জোড়াগুলো নিজের আয়ত্তে নিয়ে আনলাম। প্রায় 6 মিনিট পর ওকে ছেড়ে দিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে নিচে নামলাম, কিন্তু কোথাও ওকে দেখতে পেলাম না। বোধহয় লজ্জা পেয়েছে। আন্টি, ও কোথায়? কার কথা বলছো? নীলার? জি। ও রুমে আছে। আমি বরং ওর রুমে গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। আজ সবাই একসাথে নাস্তা করব। হুম। তখন পাশ থেকে আম্মু বলল, আচ্ছা, তুই কি সত্যি আমার ছেলে? আমার তো মনে হচ্ছে না। না গো আম্মু, আমি তোমার ছেলে না, বরং তুমি আমার আম্মু। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা ওর রুমে চলে আসলাম। রুমে ঢুকেই দেখি ও একা হাসছে। ওই মেয়ে, এত হেসো না, আমি পাগল হয়ে যাব। নীলা আমার দিকে তাকিয়ে বলল, আজব তো, তুমি পাগল হতে যাবে কেন? তোমার হাসির জন্য। সত্যিই তুমি একটা পাগল। শুধু তোমারই পাগল। একটু আগে তুমি আমার সাথে কি করেছো? নীলা রাগী চোখে আমার দিকে তাকিয়ে, এই মেয়ের কি কোনো কমন সেন্স নেই? যেখানে ওর লজ্জা পাবার কথা সেখানে আমিই পাচ্ছি। কই, আমার মনে পড়ছে না তো। তোমার মনে থাকলে আমাকে বলতে পারো। নীলার রাগী মুখখানি এবার লজ্জায় ভরে গেল। আমি ওর কাছে যত এগোচ্ছি ও ততই পিছনে যাচ্ছে। একসময় ও দেয়ালে পিঠ থেকে গেল, আর আমি ওকে দুহাতে ওর দুহাত শক্ত করে ধরে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এরপর ওকে বললাম, নিচে চলো, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আমি পরে নাস্তা করে নেব, তুমি যাও। আমি কি আবার আসবো? এই না, আমি আসছি। নীলা মনে মনে বলছে, কি বজ্জাত রে বাবা। আচ্ছা, ও যখন আমার কাছে তখন আমি কেমন জানি বদলে যাই। যে সিচুয়েশনে আমি রেগে যাবার কথা সেখানে আচ্ছা আমি কি কোনোভাবে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? ধ্যাত, কিছুই বুঝতেছি না। একটু পর নীলাও নিচে আসলো, আর আমরা সবাই নাস্তা করতে বসছি। নীলা বসেছে আমার সামনাসামনি। আন্টি, আমি চাই আপনি আমাদের ওখানে গিয়ে কয়েকদিন বেড়াতে আসুন। তোমার আঙ্কেল ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে যাব। সাথে আমার বউটাকেও নিয়ে যাইয়েন কিন্তু। অভ্র, তুমি কি কিছু বললে? না, তবে আমার একটা কথা ছিল। কি কথা? আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু আপনার আর আঙ্কেলের। আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম। আর আমার মেয়ে? তাকে আমার বিয়েতে না আনলে তো আমার বিয়েই হবে না। তাই নাকি? আমি খাবার খাচ্ছি আর নীলার পায়ের উপর পা দিয়ে চিমটি দিচ্ছি। আর নীলা মনে মনে ভাবছে, বজ্জাতটা যেখানে সেখানে এভাবে দূর, কার পাল্লায় যে পড়লাম। অভ্র, তুমি আবার কবে আসবে? যখন আপনার মেয়ের কথা মনে পড়বে তখনই চলে আসবো। কি? অভ্র, তুমি একটু আগে কি যেন বললে? আরে বললাম, যখন তোমার কথা মনে পড়বে তখনই চলে আসবো। আমার মনে আছে, তুই যেন অন্য কিছু বললি। আন্টি, আপনি কিন্তু আমাদের বাসায় আবার আসবেন বিয়ের কথা বলতে। কার বিয়ের কথা বলতে? আম্মু, তুমিও না? আরে আমার আর ওই পুলিশিনীর বিয়ের কথা বলতে। তুমি কি কোনো পুলিশ মেয়েকে পছন্দ করো? হুম। আমার মেয়েও তো পুলিশে চাকরি করে। আপনি পুলিশে চাকরি করেন? জি। নীলা মনে মনে বলছে, শালা জেনেও সেই লেভেলের ভাবলস। অভ্র, তুমি ওই পুলিশকে নিয়ে চিন্তা করো না। নীলা তোমাকে এই ব্যাপারে সাহায্য করবে। ও সাহায্য করলে তো ব্যাপারটা একেবারে মিটে যাবে। হুম। নীলা, তুমি কি আজ অফিসে যাবে না? না, কাল থেকে যাব। ঘন্টাখানেক পর আমরা চলে যাব তখন। নীলা, তুই গিয়ে অভ্রকে দিয়ে আয়, আর তোর আন্টিকে নিয়ে একটু পর আসছি। জি আম্মু। আমি আর নীলা বাহিরে চলে আসলাম।